এখন প্রচারিত হচ্ছে দি ডক্টর, দি অ্যাডভোকেট, দি ডেভিল সিরিজের ৭ম পর্ব সেভেরাস, মৃত্যু ঘটবেই। সিজন ফিনালের পূর্বের এই পর্বটি অতি গুরুত্বপূর্ণ। সেভেরাস, মৃত্যু ঘটবেই পর্বটি DAD সিজন ফিনালের প্রথম পর্ব। সবার উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, সিরিজটির টাইমলাইন 2008-এর এবং এটি মায়াবাই ভৌতিকতার সর্বপ্রথম অডিও সিরিজ। শুরু হচ্ছে আজকের পর্ব। প্রথম বিশ্বযুদ্ধ, ব্যাটল অফ ভার্দুন। আর সবগুলো দিনের মতো সেই দিনও হাইকমান্ডের প্রত্যেকটা ব্যক্তি তখন চারপাশে অশান্তি ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছিল তাদের মতো করে। কেউ বাদ যায়নি সেই দিন। না সেদিন ডেমিয়েন বোগা বাদ ছিল, না অজনিয়াক বাদ ছিল, না স্বয়ং বেইজুস। এক একজন এক এক লেভেলে, এক এক জায়গায় এক এক ভাবে তৎপর। সেই দিন ভার্দুনে তৎপর ছিল বেশ কয়েকজন জেনারেল। তাদের মধ্যে একজন ছিল দিগন্তের তারা। এর আগেও বেশ কয়েকবার সাইকোলজিক্যাল ব্রেকডাউনের ঘটনা ঘটেছিল দিগন্তের তারা। এমন নয় যে সে হাইকমান্ডকে ফলো করবে না। মাঝে মধ্যে আচমকাই এমন এমন সব কাণ্ড কারখানা করে বেড়াতো সে। দেখা গেল একটা অর্ডার ছিল একরকম, কোনো কিছু তার পছন্দ হয়নি, তো সেই অর্ডারকে সে পালন না করে অন্য কোনো কিছু করে ফেলছে। এমনও আছে বেশ কয়েকবার বিরোধিতা পর্যন্ত সে করেছিল, নির্ভর করে তার মনস্তাত্ত্বিক কন্ডিশনের উপরে। সেদিন ভার্দুনে প্রচন্ড যুদ্ধ হচ্ছে। দুই পক্ষের এই যুদ্ধের মাঝখানে কেবল হতাহত হচ্ছিল সিভিলিয়ানরা একা নয়, দুই পক্ষই। চারপাশে বাতাসের সাথে মিশে প্রচন্ড তৎপরতা দেখাচ্ছিল প্রত্যেকটা হাই কমান্ডার, প্রত্যেকটা জেনারেল, প্রত্যেকটা কমান্ডার, সবাই। কারো কানে ফিসফিস করে, কারোর বন্দুকের ডগা সোজা করে, কারোর বেয়োনেট খুব সহজে তার হাতে এনে দিয়ে, কাউকে গ্রেনেডের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে, কারোর সামনে মর্টার এনে ফেলে দিয়ে, কাউকে দিয়ে মর্টার ছুঁড়িয়ে মেরে, যে যেইভাবে পেরেছে অদৃশ্য থাকা অবস্থায় মানব জাতির ক্ষতি তারা সাধন করে যাচ্ছিল মানবদের সাথেই। জেনারেল দিগন্তের তারা সেদিন ভার্দুনে আর সবার মতো সেই একই কাজ করছিল। সেদিন যুদ্ধের এক পর্যায়ে প্রায় বিকেল ঘনিয়ে এসেছে। চারপাশে মর্টার শেলের বিস্ফোরণ ঘটছে বারবার। এর মধ্যেই বাতাসে মিশে থাকা দিগন্তের তারা আচমকাই স্তব্ধ হয়ে গেল। বলেছিলাম যে এর আগেও বেশ কয়েকবার তার সাইকোলজিক্যাল ব্রেকডাউন ঘটেছিল। মানুষের ক্ষেত্রে যদি সাইকোলজিক্যাল ব্রেকডাউন ঘটতে পারে, তাহলে অন্য জীবের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটে। বোবা প্রাণীরাও সাইকোলজিক্যাল ব্রেকডাউনের শিকার হয়। তাদের অ্যাক্টিভিটি দেখে সেটা বোঝা যায়। মানুষ যেভাবে কথা বলতে পারে, অন্য কোনো প্রাণী সেভাবে কিন্তু কথা বলতে পারে না। মানুষের কথার দ্বারা, বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা যেভাবে আমরা জানতে পারি, ঠিক তেমনি আমরা পশু পাখিদের ক্ষেত্রেও তাদের বডি ল্যাঙ্গুয়েজের দ্বারাই জানতে পারি যে তাদের সাইকোলজিক্যাল ব্রেকডাউন ঘটেছে কিনা। আর অদৃশ্যমান শক্তি যারা এই দুনিয়ার বুকে শত সহস্র বছর ধরে বেঁচে আছে, তাদের সাইকোলজিক্যাল ব্রেকডাউন হবে না এমন কোনো কথা নেই। কিন্তু সেই দিন এমন এক ঘটনা ঘটল, যেই ঘটনাটা শুধুমাত্র কোনো সাইকোলজিক্যাল ব্রেকডাউন ছিল না, একটা সাম্রাজ্যের পতনের গোড়াপত্তন সেদিনই হয়। আর সবার মতো জেনারেল দিগন্তের তারা তার সমস্ত শক্তি দিয়ে এক পক্ষের লোকের গুলি আরেক পক্ষের বুকে বিঁধাচ্ছিল এবং আরেক পক্ষের লোকের গুলি আরেক পক্ষের বুকে বিঁধাচ্ছিল। গুলি দুই দিকেই ছুড়ে, দুই দিকেই মানুষ মরে। মাঝখান দিয়ে
সব সময় অশান্ত পরিবেশটাই বিজয় লাভ করে। মৃত্যু হয় মানুষের, মৃত্যু হয় প্রকৃতির, মৃত্যু হয় সবার, মৃত্যু ঘটবেই, অনিবার্য। এবং এক মৃত্যুই এক জেনারেলের অন্তরের ভিত নাড়িয়ে দেয়। দিগন্তের তারা সেই সময় বাতাসে মিশে মাত্রই একটা ছোটখাটো মিশন সফল করে ছুটে এসেছিল। কিছুক্ষণ আগে ভেটদুনের এই অংশে, যে অংশে এই মুহূর্তে দিগন্তের তারা অবস্থান করছে, সেই অংশে বোমা বিস্ফোরণ ঘটেছিল এবং আকাশ থেকেও মর্টার শেল এসে পড়ে চারপাশকে প্রায় বিধ্বস্ত করে ফেলছে। অসংখ্য সিভিলিয়ান মারা গিয়েছে। তখনও কেউ কাতর কণ্ঠে বিভিন্ন ভাষায়, বিভিন্ন শব্দে শেষ মুহূর্তের কথাগুলো বলছিল। দিগন্তের তারা চারপাশে তাকিয়ে হাসছিল, কারণ এই কেওয়াসটাই তো তারা পছন্দ করে, এই কেওয়াসটাই তো তাদের করার কাজ। মানুষ কিন্তু জানবে না কি হচ্ছে, মানুষ শুধু দেখবে যে মরছে এবং উঠছে। বললাম না, মৃত্যু ঘটবেই, মৃত্যু আসন্ন। তার এই খুশি, তার এই হাসি মিলিয়ে যেতে সময় লাগেনি। বলেছিলাম না যে একটা সাম্রাজ্যের ভিত্তিটা ধ্বংস হওয়ার গোড়াপত্তন আজ হবে। জেনারেল দিগন্তের তারার নজর যায় ধ্বংসস্তূপের ভেতরে এক লাশের দিকে। শিশু সন্তান, খুবই সুন্দরভাবে সেজেছিল, এটা বোঝাই যায়। বাচ্চা মেয়ে, বয়স কত হবে, 4 বছর, 5 বছর বা একটু কম। 5 বছর হবে না, কিন্তু 5 বছরের কাছাকাছি। তার হাতে ছিল মায়ের হাতের তৈরি চকলেট। স্বাভাবিকভাবেই চকলেটের আবিষ্কার কিন্তু তখন এভাবে ঘটেনি। কিছু কিছু উপাদান মিশিয়ে এক ধরনের মিষ্টান্ন তৈরি করা হতো, যা জিভ দিয়ে চেটে চেটে খেত। মিষ্টি লাগতো সবার। এমনই একটা চকলেট ওই নিষ্প্রাণ দেহে, ওই মেয়েটার হাতে তখনও ধরা। কিছু সময়ের জন্য দিগন্তে তারা মনে চাইল একটু অতীত দেখি, দেখি না একটু অতীত কিভাবে মরেছে, একটু দেখি। ঐতিহাসিক একটা আনন্দ ছিল তার ভিতর, কিন্তু অন্তরের ভেতরেও কেমন যেন একটা নাড়া দিল। এক সাম্রাজ্যের যে ধ্বংস ঘটবে হয়তো 100 বছর পরে, তা সে গোড়াপতন হতে যাচ্ছে এখন। যে মুহূর্তে দিগন্তের তারা এই নিষ্প্রাণ দেহটাকে স্পর্শ করে তার অতীতে কিছু সময় দেখতে চাইল, সেই শেষ সময়টুকু দেখার পর দিগন্তের তারা থর থরিয়ে কেঁপে উঠে। থর থরিয়ে সে কেঁপে উঠে। মনে হচ্ছে যেন তার মাথার উপরে যে সুবিশাল আসমান, যেন তার মাথার উপরে তা ভেঙে পড়বে এখন। শত সহস্র তারা যেন এখনই তার উপরে এসে আছড়ে পড়বে, তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলবে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের কয়েক কোটি ভগ্নাংশের সময়ের মধ্যে। ওই শেষ মুহূর্ত ছিল মা তার সন্তানকে নিয়ে তড়িঘড়ি করে এখান থেকে বের হতে চেয়েছিল, কারণ মর্টার শেল পড়ছে চারপাশে। মায়ের বুকে, যেই জায়গাটা সবচেয়ে নিরাপদ শিশুদের জন্য, সেই জায়গায় বসেছিল মেয়েটা, এবং মর্টার শেলের আঘাতে ওই ছোট আধা পাকা ভবনটা গুড়িয়ে যায়।
মায়ের লাশ বেশি দূর না, কয়েক হাত দূরেই পড়েছিল, দেয়াল চাপা পড়ে। কিন্তু শিশুটির লাশ দেয়াল চাপা পড়েনি, কিন্তু তবুও সে নিখোঁজ। বাচ্চা সন্তান কিভাবে জানবে যে মৃত্যুর ভয় কি? এটাই এটাই ভাবছিল তারা। সে ওই নিথর দেহটার গাল একটু স্পর্শ করলো, তার কেমন যেন লাগছিল। বললাম না, দিন দুনিয়া সব ওলট পালট হচ্ছে। ওই বাচ্চার দিকে তাকিয়ে থাকা অবস্থায় একটা কুকুর এগিয়ে আসে এবং ওই কুকুরের কাঁধে বসেছিল এক বামন শয়তান। ওই কুকুরটাকে ওই বামন শয়তানই এদিকে নাড়িয়ে নিয়ে এসেছে। তার উদ্দেশ্য একটাই, খুবলে খুবলে ছোট বাচ্চাদের বুক থেকে তাদের হৃৎপিণ্ডটা সে বের করে নিয়ে যাবে। এই আশপাশে ইতোমধ্যেই সে প্রায় 4টার মতো হৃৎপিণ্ড কালেক্ট করে ঠিক এদিকে এগিয়ে আসছে এবং সে দিগন্ত তারাকে দেখে স্বাভাবিকভাবে চিনবে না যেহেতু তারা কারা, কিন্তু এইটুকু জানে যে তারা তাদের মতোই। দিগন্ত তারাকে দেখে সে বলল, জনাব আমাকে একটু জায়গা দিন, শিকার করার সময় হয়েছে জনাব, আপনাদের জায়গা দিন, আমি শিকার থেকে যা নেবার নিয়ে চলে যাব, তারপরে জনাব আপনি যা মন চায় তা করতে পারেন। দিগন্ত তারার কানে কথা গিয়েছিল কিনা তা আল্লাহই ভালো জানেন, কিন্তু যখন সেই শয়তান, সে বামন শয়তান কোনো সাড়া পেল না, সে তরতরিয়ে ঢুকে গেল। একজন সাধারণ মানুষ দেখবে যে একটা কুকুর শুধুমাত্র এগিয়ে আসছে সেই লাশের দিকে, কোনো সাধারণ মানুষ দেখবে না সেখানে দিগন্ত তারা বসে আছে, কোনো সাধারণ মানুষ দেখবে না সেইখানে এক বামন শয়তান আছে। সাধারণ মানুষ শুধু এইটুকুই দেখবে, একটা নিথর দেহের কাছে একটা কুকুর। দিগন্তের তারা সেই কুকুরটার ঘাড় 1 সেকেন্ডের অর্ধেক সময়ের মধ্যে মট করে ভেঙে। শুধু সে কুকুরটার ঘাড় ভাঙেনি, সে বামন শয়তানটাকে তুলে 2 হাত দিয়ে তাকে কোনো কিছু ভাবার সময় না দিয়ে তাকে 2 টুকরো করে বিচ্ছিন্ন করে ফেলে, শুধুমাত্র 2 হাত দিয়ে টেনে, শুধুমাত্র 2 হাত দিয়ে টেনে। ইস্টার্ন হাই কমান্ডের একজন শক্তিশালী জেনারেল দিগন্তের তারার সাইকোলজিক্যাল ব্রেকডাউন ঘটেছে। কিন্তু এই সাইকোলজিক্যাল ব্রেকডাউন কার ইশারায় ঘটল? কে যে কয়েক মুহূর্ত আগেও চারপাশের অরাজকতা দেখে হেসে বেড়াচ্ছিল বাতাসের মধ্যে ভেসে, চারপাশে তার হাসিটাই শুধুমাত্র গুঞ্জিত হচ্ছিল, তার হঠাৎ সাইকোলজিক্যাল ব্রেকডাউন কেন ঘটল? একটা লাশ দেখে তার মনে শত শত প্রশ্নের উদয় হতে লাগলো। এত প্রশ্নের উদয় হলো যে সে তা হিসেব করে কুলোতে পারবে না। এই শিশুর শেষ মুহূর্তের যন্ত্রণা সে অনুভব করতে চাইলেও কিন্তু সে অনুভব করতে পারবে না, কারণ মৃত্যুর যন্ত্রণা কেবল মৃত্যু যে সময় ঘনিয়ে আসবে সেই সময় প্রত্যেক বান্দা টের পাবে, মানব জাতীয় টের পাবে, এবং যারা হাওয়ায় মিশে থাকে তারাও টের পাবে। ওই মৃত্যুর যন্ত্রণার অনুভূতি কল্পনা করতে লাগলো জেনারেল দিগন্তের তারা, এবং সেই যন্ত্রণার আভাস তার ভেতরে যে আগুন জ্বালালো, শত বছরও সেই আগুন আর নেভেনি। ওই নিথর দেহের শিশুটাকে সে তুলে নিল। যখনই সে নিজের কাছে সে শিশুকে তুলে নিল, তখনই দুনিয়ার মানুষের কাছে সে শিশুর দেহটা
অদৃশ্য হয়ে গেল। কারণ এক অদৃশ্যমান মহাজাগতিক সত্তা এই মাত্র এক মৃত শরীরকে নিজের বুকের কাছে টেনে নিল। এক মুহূর্তের জন্য মনে হলো যে দিগন্তের তারা সেই এই শিশু সন্তানের মা, সেই এই শিশু সন্তানের বাবা। আর নিজের সেই অনুভূতি হতে লাগলো, তার হৃদস্পন্দন বেড়ে গেল। যদিও তাদের কোনো শরীর নেই, কিন্তু তাদের রাগ আছে, তাদের ইমোশন আছে, তাদের দুঃখ আছে, তাদের বেদনা আছে। সে শিশু সন্তানের লাশ নিয়ে দিগন্তে তারা ছুটে গেল। কার উদ্দেশ্যে ছুটে গিয়েছে? ইস্টার্ন হাই কমান্ডের উদ্দেশ্যে না, সুপ্রিম লিডারের উদ্দেশ্যে না, সুপ্রিম কমান্ডারের উদ্দেশ্যে না, সে গিয়েছিল সেভেরাসে, পর্দার ওই পার, এমন এক জায়গায় যে জায়গায় মানুষের পা আজ পর্যন্ত পড়েনি আর কোনোদিন পড়বেও না। দিগন্তের তারা সেই মানব দেহের সন্তানের লাশ নিয়ে পর্দার ওই পারে সেভেরাসের সাম্রাজ্যে যে পৌঁছালো। পর্দার ওই পার, সেভেরাসের সাম্রাজ্য। পর্দার ওই পারে এমন এক সাম্রাজ্য রয়েছে যে সাম্রাজ্যের ব্যাপারে খুব কম কিন্তু সবচেয়ে বেশি বয়স্ক যে সমস্ত শরীরবিহীন সত্তারা এই পৃথিবীতে ঘুরে বেড়ায় কেবল তারাই জানে, কেবল তারাই জানে ওই পারে থাকা ওই সাম্রাজ্য আসলে কি করে। ওই পারে যে সাম্রাজ্যের কথাই মুহূর্তে আমরা বলছি, ওই সাম্রাজ্যের অবস্থান কত বছর ধরে কেউ জানে না। কেউ জানে না সেইখানে কে আছে। কেউ ধারণা করে সেখানে হয়তো ইবলিস আছে, কেউ ধারণা করে সেখানে হয়তো এর চেয়ে বড় কেউ আছে, বা কেউ ধারণা করে এর চেয়ে ছোট কেউ আছে সেইখানে, কিন্তু তারা কখনো তাদেরকে দেখেনি, শুধুমাত্র তাদেরকে শুনেছে। সবাই সেই সাম্রাজ্যকে খুঁজে বের করতে পারে না এবং সবাই সেই সাম্রাজ্যের কাছে যেতে পারে না। সেই সাম্রাজ্যটা কেবলমাত্র তাদের জন্যই যারা সবচেয়ে বেশি সময় ধরে পৃথিবীতে আছে এবং সবচেয়ে বেশি জ্ঞান যাদের কাছে আছে। ওই পারে প্রবেশ করেই দিগন্তের তারা ছুটে গেল ঠিক সেই জায়গায়, যেই জায়গায় গেলে ওই সাম্রাজ্যের দ্বার প্রান্ত খুঁজে পাওয়া যাবে। বিস্তীর্ণ একটা মরুভূমি, বিস্তীর্ণ এক মরুভূমিতে এমন এক স্থানে এসে থামলো দিগন্তের তারা। তার পায়ের নিচে চোরাবালি, এবং এই চোরাবালির উপর দাঁড়ালেই ধীরে 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 সে ডুবে যাবে। একজন মানুষ যেভাবে চোরাবালিতে ডুবে গেলে সে যেমন মৃত্যুর স্বাদ পায় যদি উদ্ধার না হয়, সে ঠিক তেমনি এক ধরনের স্বাদ এই মুহূর্তে দিগন্তে তারা অনুভব করবে। কারণ কেউ জানে না সেভারেস কোথায়,
সেভারাসের সাম্রাজ্য কোথায়? কেবলই চোরাবালিতে যখন সে ডুবে যাবে তখন সে তীব্র কষ্ট পাবে, কিন্তু এরপর সে যখন জেগে উঠবে তখন সে নিজেকে সেভারাসের সাম্রাজ্যে পাবে। এই সেভারাস কে? শুধুমাত্র 4 জন ছাড়া কেউ জানে না। সুপ্রিম লিডার জানে, সুপ্রিম কমান্ডার জানে, এবং আরো 2 জন ব্যক্তি। তারা মানুষ এবং তারা কেউ জীবিত নেই। অতি স্বাভাবিক, মানব সন্তান বেশি দিন পৃথিবীর বুকে টিকে থাকতে পারে না। কিন্তু সেই সাম্রাজ্য এমন এক স্থানে অবস্থান করছে যে জায়গা সব সময় রাতের আধারে আলো অন্ধকারিত, কিন্তু সেই সাম্রাজ্য সব সময় তারার আলোয় উজ্জ্বল। আমরা পিরামিড দেখেছি মিশরে, সেই সাম্রাজ্যে রয়েছে পিরামিড। কেউ যদি সেই সাম্রাজ্যে প্রবেশ করতে পারে, যদি তারা সেভারাসের সাম্রাজ্যে যে পৌঁছাতে পারে, তাহলে তারা দেখবে শুধুমাত্র একটা উপর দিক থেকে নিচে ভাসমান অবস্থায় সুবিশাল এক পিরামিড। আকাশ গঙ্গার বুকে ভাসমান অবস্থায় এত বিশাল বড় এক স্ট্রাকচার যা ঝুলে থাকে। কেউ দেখে না সেভারাসকে, কেউ কখনো তাকে দেখেনি, কেবলমাত্র শুনেছে। কেবলমাত্র একটি শব্দ ভেসে আসে সেই পিরামিডের পেছন থেকে, এবং সেই শব্দ এমন ভাবে ভেসে আসে যেন এক মহাজাগতিক বস্তু, এক মহাজাগতিক ভর, এই দুটো এক জিনিস এক হয়ে যদি কোনো শব্দ উৎপন্ন করে, সেই শব্দটা যেমন হবে ঠিক তেমন। সেই মরুভূমি তার প্রান্তে এসে যখন চোরাবালির মধ্যে ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো দিগন্তের তারা, তার চোখের সামনে কেবলই অন্ধকার ছিল। এবং কিছু সময় পর সে নিজেকে খুঁজে পায় এক বিস্তীর্ণ মরুভূমির মাঝে। যেন মনে হবে সে এই মাত্রই চোরাবালির পুকুর সাঁতার কেটে এপার থেকে ওপার এসেছে। এতটুকু সময় লেগেছে। চোরাবালিতে তো কেউ সাঁতার কাটতে পারবে না, শুধুমাত্র উদাহরণস্বরূপ বলা হলো। দিগন্তে তারার সামনে বিস্তীর্ণ মরুভূমি, আকাশে অজস্র তারকা সমূহ দেখা যাচ্ছে। যদি তারা একটু ভালো করে কেউ তাকায় তাহলে তারা কৃষ্ণ গহ্বর পর্যন্ত দেখবে, তারা গ্যালাক্সি গুলো দেখবে, তারা মিল্কি ওয়ে গুলো দেখবে। সৃষ্টির অপরূপ সৌন্দর্য তারা দেখবে, এবং সৃষ্টির অপরূপ অবিশ্বাস্য শক্তি উৎস পর্যন্ত দেখতে পাবে। যখন দেখবে তারা এক বিশাল পিরামিড আপসাইড ডাউন অবস্থায় শূন্যে ঝুলে আছে। সেভারাসের সাম্রাজ্যে দিগন্তের তারা এসে উপস্থিত হচ্ছে। দিগন্তের তারা একরকম ঝুঁকেই বলল, প্রভু আমি এসেছি, একটি নিবেদন নিয়ে এসেছি। নিবেদনটা হলো এর মৃত্যুর দায় কার? এই শিশুর মৃত্যুর দায় কার? আমার। কারণ সেইখানে মর্টারের বিস্ফোরণ গুলো তো আমরাই ঘটিয়েছি। ওর কি দোষ ছিল? আমাদেরকে তো অর্ডার দেওয়া হয়েছে যে যেইভাবে পারো একজন আরেকজনকে খুন করাও, কিন্তু এইখানে কি খুনটা আমরা করেছি? এই মৃত্যুর দায়ভার কার? পিরামিডের পেছন থেকে একটি শব্দ ভেসে গেল, মৃত্যু ঘটবেই, এতে বিচলিত হওয়ার কি আছে? যা তোমার উপরে বর্তিত তা তুমি সম্পাদন করো, এইটুকুই তোমার কাজ। তুমি এখানে এসেছো কোন উদ্দেশ্যে? এসেছো নিজেকে খুঁজে বের করার জন্য?
এই জায়গা তোমার জন্য নয়। আমাদের সময় তোমার অপচয় করা অনুচিত। এক্ষুনি তুমি এখান থেকে বিদায় হও। দিগন্ত তারা বলল, বিদায় হব কেন? আপনি আমাদের প্রভু না? সেই জন্মের পর থেকে যখন আমি পিরামিডের উপরে নিচে খেলে এসে বেড়াতাম আমার ভাইয়ের সাথে, সেই সময় থেকে জানি আপনাদের কথা। আপনারা আমাদের প্রভু। তো প্রভু এমন হুকুম কেন দিবে? এমন হুকুম কেন দিবে প্রভু, যে হুকুমের জন্য যার কোনো অন্যায় লিপিবদ্ধ হয়নি তাকে জান দিতে হবে? পিরামিডের পেছন থেকে ভেসে এলো উত্তর। তুমি বুঝতে পারছো না এখনো? মৃত্যু অনিবার্য। যে শরীরটাকে নিয়ে তুমি এখানে এসেছো, সেই শরীরের কি হয় তুমি জানো? জেনে যদি না থাকো তাহলে তোমাকে আমি বলি, এই শরীর মৃত্যুর পর হয় কাটাছেঁড়া হবে, আর না হয় এই শরীর পচে যাবে। কিন্তু পচনের আগ মুহূর্তে কি করবে জানো? সকলে মিলে কোনো না কোনো কাপড় এই শরীরের উপরে চড়িয়ে দেবে। এরপরে এই শরীরটাকে হয় পুড়িয়ে ফেলবে, আর না হয় মাটিতে পুঁতে ফেলবে। এই শরীর থেকে একটা একটা করে ফোঁটা রক্ত আলাদা হয়ে যাবে। এই শরীরের মাংসপেশিগুলো খুলে আলগা হয়ে যাবে। এর হাড়গুলো ছুটে মাটির উপরে পড়ে থাকবে। 6 মাস পরে এই শরীরের কোনো অস্তিত্ব থাকবে না। আর এই শরীরের কোনো রূহ এই শরীরের সাথে নেই। তার মৃত্যুর সময় তার রূহ চলে গিয়েছে। তাহলে তুমি কোন কষ্টের কথা আমাদেরকে এসে বলতে চাচ্ছ? দিগন্তে তারা এই কথা শুনে প্রতি উত্তরে বলল, কষ্ট কষ্ট তো এইটাই, যাই আমি আমার প্রভুর হুকুমে নিরপরাধের প্রাণ খেলে দিয়েছি। পিরামিডের পেছন থেকে আগ্রাসী কণ্ঠে উত্তর ভেসে এলো, প্রভুর হুকুম? কোন প্রভুর হুকুম? তোমাকে কে হুকুম দিয়েছে? আমরা তোমাদেরকে কোনো হুকুম দেইনি। তোমরা তোমাদের সমাজ ব্যবস্থার মধ্যে চলছ। আমাদেরকে শেখাতে আসবে না, আমাদেরকে কাজ করতে হবে। তোমাকে আমি বলে রাখছি, মৃত্যু অনিবার্য। সকলের মৃত্যু অনিবার্য। কোন মৃত্যুর লোষ কারোর ঘাড়ে যে পড়বে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্ব ইচ্ছায় কেউ কাউকে খুন না করছে। তুমি স্ব ইচ্ছায় কাউকে খুন করোনি। যদি তোমার মনে হয় তুমি স্ব ইচ্ছায় খুন করেছ, তাহলে এর দায়ভার তোমার যেত, কিন্তু তুমি তা করনি। সুতরাং তুমি ভুল বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট না করে এখান থেকে এক্ষুনি দূর হও। দিগন্ত তারা এমন ভাবে পিরামিডের দিকে তাকালো যেন এই উত্তর তার পছন্দ হয়, এবং দিগন্তের তারার চাহনিটা পিরামিডের পেছনে যে সত্তার অবস্থান সেও লক্ষ্য করে, এবং লক্ষ্য করার পরে সে বলে, এই হাসিটা যদি এক্ষুনি তোমার মুখ থেকে মুছে না ফেলো, তাহলে শুধুমাত্র একটা তুরি যথেষ্ট তোমাকে এইখানে ধুলোকণায় পরিণত করতে। দিগন্তের তারা ওই হাসি মাখা মুখে একটা প্রশ্ন করল। প্রশ্নটা হলো, মৃত্যু ঘটবে আপনি বললেন? মৃত্যু ঘটবে? হ্যাঁ, মৃত্যু তো ঘটছে। মৃত্যু তো মানুষদের হচ্ছে। তাহলে আমাদের কি হবে? মৃত্যু অনিবার্য। আমারও ধ্বংস হবে, আপনারও হবে। কতদিন বেঁচে থাকবো আমরা? কিন্তু এরপরে কি হবে? এরপরে কি দেখবো মৃত্যুর পর? আর সে মৃত্যু আসবে কিভাবে?
মৃত্যুর পরে কি দেখবো আমরা? মৃত্যু হবে কেমন? মৃত্যুর পরে কি শান্তি আসবে নাকি অশান্তি বাড়বে? মৃত্যুর পরে কি আলো দেখবো না অন্ধকার দেখবো প্রভু? দিগন্ত তারার এই প্রশ্ন শুনে পিরামিডের পেছন থেকে উত্তর ভেসে এলো, শুধুই অন্ধকার, শুধুই অন্ধকার। তোমার স্পর্ধা অনেক। তুমি আমাকে প্রশ্ন করছো, তুমি জানো না কি হবে? যে মানব সন্তানের জন্য তোমার এখন এত বেশি কষ্ট লাগছে, বলেছি না তুমি মানব হলে তাহলে কি হবে তোমার সাথে? তোমার মৃত্যুর পর তোমাকে কাপড়ে পুড়িয়ে কেউ পুড়িয়ে দিবে, অথবা কেউ নয়তো তোমাকে মাটিতে পুঁতে ফেলবে। তোমার জন্য কেউ কাঁদবে, কেউ তোমার জন্য কাঁদবে না। কিন্তু ঠিকই তোমার শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে, তোমার রক্তগুলো ফোঁটা থেকে পরিণত হবে কালো বিন্দুতে, তোমার শরীর পরজীবী দ্বারা আক্রান্ত হবে, তুমি পচে যাবে, তোমার খুলিগুলো বসে থাকবে এবং একটা সময়ে তোমার খুলি মাটির সাথে মিশে যাবে। এই হচ্ছে মানবের পরিণতি। আর তুমি ভ্রমরা, কখনো ভেবে দেখেছো মৃত্যু হবে কিভাবে আমাদের? কখনো ভেবে দেখেছো তুমি? কখনোই ভেবে দেখনি। না হলে এই অস্পর্ধায় তুমি এখানে আমার সাম্রাজ্যে এসে করতে না। আমি হতবাক নই, আমি ক্রোধী। দিগন্তের তারা এইটুকু বুঝতে পারলো কেন যেন চাইলে এই সাম্রাজ্যের যে মালিক এই মুহূর্তে সে তাকে এক তুড়ি মেরে বালুকণায় পরিণত করে ফেলতে পারে। তাহলে সে এটা এখনো করেনি কেন? দিগন্তের তারা তাকে উদ্দেশ্য করে বলল, প্রভু আপনি আমাকে এখন পর্যন্ত কেন ধুলোকণায় পরিণত করেননি? আপনি তো চাইলে তুড়ি দিলেই ধুলোকণায় পরিণত হতে পারি, সেটা আমিও পারি। আমিও অন্য কাউকে ধুলিকণায় পরিণত করেছি। তাহলে আপনিও তো এত কথা বলার সুযোগ দিতেন না আমাকে প্রভু। দিগন্ত তারার এই কথা শুনে পেছন থেকে উত্তর ভেসে এলো পিরামিডে। যতজন মানব সন্তানের সাথে তোমার পরিচয় হবে, মনে রেখো তারা প্রত্যেকেই তোমার সামনে মৃত্যুবরণ করবে এবং তারা প্রত্যেকেই মৃত্যুর যন্ত্রণায় কাঁদবে, ভয়ে ভীত হবে এবং তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে শুধুমাত্র। এছাড়া তুমি কিছু করতে পারবে না, কারণ মৃত্যু ঘটবেই এবং মৃত্যুর সাথে কেউ লড়তে পারে না, কারণ মৃত্যু হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এখান থেকে বিদায় নাও, নয়তো তোমাকে ছুঁড়ে ফেলা হবে এখান থেকে। দিগন্ত তারা তারপরও কি যেন বলতে গিয়েছিল, তাকে এমন ভাবে ছুঁড়ে ফেলা হলো সেই জায়গা থেকে দিগন্ত তারা প্রায় বাইরে ছিটকে এসে পড়ে এবং এত দ্রুত বেগে সে ওপার থেকে এবারে এসে পড়ে যা সে এর আগে কখনোই অনুভব করেনি এত গতি। দিগন্তের তারা একটা বড় গাছের উপরে যে বিধ্বস্ত হয়ে পড়ে এবং সেই শব্দ যদি কেউ শুনে তাহলে মনে হবে বিশাল বড় একটা মর্টার শেল এসে একটা গাছের উপরে পড়েছে, এত বিকট একটা শব্দ হয়। বর্তমান সময়ে কোন একটি হাসপাতাল, যে হাসপাতালে আরিফ মোহাম্মদ খান চিকিৎসাধীন, একটা গুমট কান্নার শব্দ। দিগন্তের তারা হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশে তারাগুলোকে দেখছে। গুমট কান্নাটা আর অন্য কেউ কাঁদছে না, আরিফ মোহাম্মদ খানের স্ত্রী কাঁদছে, কারণ আরিফ মোহাম্মদ খান মারা গেছে। দিগন্তের তারা এই হাসপাতালে এসেছিল আরিফ মোহাম্মদ খানের ঘাড় মটকাবার জন্য, কিন্তু আরিফ মোহাম্মদ খানের ঘাড় মটকাবার আগেই যে আততায়ী আরিফ মোহাম্মদ খানের উপরে তার প্রচন্ড প্রভাব বিস্তার করেছিল, সেই আততায়ী পেছন থেকে এসে
সুন্দর করে তার দুই হাত দিয়ে আরিফ মোহাম্মদ খানের ঘাড় মটকে দেয়। মৃত্যুর পূর্বে আরিফ মোহাম্মদ খান শুধুমাত্র তার সেই প্রেয়সী ইলা আহমেদকেই চোখের সামনে দেখছিল। নগ্ন অবস্থায় ইলা আহমেদ তার সামনে দাঁড়ানো এবং আচমকাই সে মৃত্যুর স্বাদ অনুভব করে। আরিফ মোহাম্মদ খানকে গোলক ধাঁধার ভেতরে রেখেই সেই আততায়ী ঘাড় মোটকে দিয়ে খুন করে ফেলে, কারণ আততায়ী টের পেয়ে গিয়েছিল দিগন্তের তারা এখানে আসবে। এবং তাই হয়। আততায়ী পালিয়ে যাওয়ার মিনিট খানেকের মধ্যে এই হাসপাতালে এসে উপস্থিত হয় দিগন্তের তারা। তার উদ্দেশ্য ছিল একটাই, ওই যে আরিফ মোহাম্মদ খানের ঘাড় মোটকে সে ভেঙে ফেলবে। কিন্তু আইসিইউর সামনে এসে আততায়ী কি করে রেখে গিয়েছে তা দিগন্তের তারা দেখতে পায়। কিন্তু তার মধ্যে সে আরো একটা জিনিস দেখতে পায়। আরিফ মোহাম্মদ খানের ঘাড়ের কাছে যে জায়গায় কলার ছিল, সেই কলারের মধ্যে একটা সিগনেচার লেখা, এবং ওই সিগনেচারটা অন্য কারো সিগনেচার নয়, ডক্টর DA আরাফাতের সিগনেচার। দিগন্তের তারা খুব ভালো করেই জানতো এবার আততায়ীরা ডক্টর আরাফাতকে খুন করবে। ডক্টর আরাফাত কি জানে কি হবে তার সাথে? জানে না। দিগন্তের তারা সেই সময় থেকেই দূর আকাশের দিকে তাকিয়েছিল, হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে। দিগন্তের তারা এবার তৈরি খুন খারাপি যতটুকু করাবার দরকার ততটুকু করার জন্য।